প্রত্যেক ১০ জন মানুষের মধ্যে একজন ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন। ক্রনিক কিডনি ডিজিজ একটু অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়, তখন ইট বিকামস ভেরি ডেঞ্জারাস। প্রচুর মানুষের প্রাণঘাতী হয়। যারা খুব ড্রাই এনভায়রনমেন্টে কাজ করছেন, অনেকক্ষণ জল খান না, এইরকম মানুষদের ক্ষেত্রে স্টোনের প্রাদুর্ভাব খুব বেশি। অনেকের ধারণা আছে যে প্রচুর জল খেলে কিডনি ফ্লাশ হয়ে যায়। ব্যাপারটা কিন্তু আদতেও তার ঠিক নয়। তার কারণ যদি খুব বেশি জল খাই, দ্যাট ইজ হার্মফুল ফর দ্য কিডনি। কিডনি ডিজিজকে তো আমরা বলি ইট ইজ এ সাইলেন্ট কিলার, মানে উইদাউট এনি সিমটম কিডনি ডিজিজ হয়। বাট হাউএভার দেয়ার আর ফিউ সিমটমস যেগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকা উচিত। যেমন ধরুন, পেচ্ছাপে খুব ফেনা হচ্ছে, আপনি টয়লেট করলেন, মনে হলো যেন একটু সাবানগুলো জলের মতো হয়েছে, ফ্লাশ করলেও যেতে চাইছে না। দিস ইজ এ ভেরি ভেরি সিরিয়াস সিমটমস, যেটা দেখে আমরা বুঝি দেয়ার ইজ সাম সিরিয়াস প্রবলেম ইন দ্য কিডনি। সিমিলারলি আরেকটা খুব ইম্পর্টেন্ট ইস্যু, সেটা হচ্ছে অ্যাঙ্কেল এডিমা। মানে ধরুন অফিসে আছি, অনেকক্ষণ কাজ করছি, বাড়ি ফেরার পর দেখা গেলো মোজার দাগগুলো খুব শক্ত হয়ে পায়ের মধ্যে বসে গেছে, একটা ইমপ্রেশন হয়ে গেছে, বা অনেকক্ষণ পা ঝুলিয়ে বসে থাকার পর পাটা ফুলে গেছে। এই লক্ষণগুলো দেখার পাশাপাশি আরও কয়েকটা জিনিস আমরা খেয়াল করতে বলি, সেটা হচ্ছে খাবার ইচ্ছে কমে যাওয়া। মানে ধরুন খুব প্রেফার্ড ফুড যেটা আপনি খুব ভালোবাসতেন, সেটা ইচ্ছে করছে না। সেকেন্ড, একটা অহেতুক একটা ক্লান্তি, মানে কারণ বুঝতে পারছি না, কিন্তু সবসময় মনে হচ্ছে যেন একটু বিশ্রাম নিলে ভালো হয়। এইগুলো অনেক সময় আমরা না সাধারণ জেনারেলাইজ সিমটম হিসেবে তুলনা করি, কিন্তু এইগুলোই হচ্ছে কিডনির অসুখের প্রাথমিক লক্ষণ। তো আবার আমি একটু রিমাইন্ড করে দিই, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সাইন যেটা দেখলে আমরা খুব সচেতন হই, সেটা হচ্ছে ইউরিনে খুব সাংঘাতিক রকম ফেনা হচ্ছে কিনা। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং হচ্ছে অ্যাঙ্কেল এডিমা। থার্ড, খাবার ইচ্ছে চলে যাওয়া। ফোর্থ, একটা ফ্যাটিগেবিলিটি। আর কিছু কিছু ক্ষেত্রে যাদের ব্লাড প্রেশার মাপার ব্যবস্থা রয়েছে, যদি হঠাৎ দেখা যায় ব্লাড প্রেশার খুব বেড়ে গেছে, বা ডায়াবেটিকদের যদি সুগার খুব ফল করে যেতে থাকে, তাহলেও কিন্তু কিডনির অসুখের সূচনা হয়েছে, সেটা থেকে বোঝা যায়। অনেকে ভাবে যে আমার সুগার তো খুব ভালো কন্ট্রোল হচ্ছে, কিন্তু এটা অনেকেই জানেন না যে কিডনির অসুখ হলে যেহেতু নিওগ্লুকোজিনেসের ঠিক হয় না, সেই জন্য সুগার ফল করার একটা প্রবণতা হয়, সুগারের ওষুধের রিকোয়ারমেন্ট কমে যায়, ইনসুলিনের ডোজ কমে যায়। এই লক্ষণগুলো দেখলে আমরা সচরাচর ভেবে নিই যে কিডনির হয়তো কোনো সমস্যা দেখা দিচ্ছে। স্বাভাবিকভাবে যেটা নজর দেওয়া উচিত, সেটা হচ্ছে আমাদের এই যে থ্রাস্ট মেকানিজম, মানে জল তেষ্টা পাচ্ছে, আমি কতটা জল খেলে আলটিমেটলি তেষ্টা মিটবে, এই পার্টটা কিন্তু একটা ইভলিউশনারি গিফট অফ দ্য হিউম্যান বিং। এটা প্রায় 500 মিলিয়ন ইয়ার্স নেচারের সময় লেগে যেটা তৈরি করতে। সুতরাং জল তেষ্টা পেলে তেষ্টা মেটাতে যতটুকু জল দরকার সেটাই খাওয়া উচিত একটা সুস্থ মানুষের। এবার যখন কিডনির অসুখ হচ্ছে, তখন এই ফ্লুইড ব্যালেন্সের কন্ট্রোলে যেহেতু প্রবলেম হয়, সেই ক্ষেত্রে বেশ কতগুলো পরিকাঠামোগত মাপ আছে, কতগুলো পরীক্ষাগত মাপ আছে, সেগুলো দেখে আমরা ফ্লুইড অ্যালোকেশনটাকে ঠিক করি। তবে সাধারণভাবে যদি সুস্থ কোনো একজন মানুষ থাকেন, তার ক্ষেত্রে আমরা গাণিতিক হিসাবে দেখেছি যে 40 ml পার কেজি বডি ওয়েট ইজ দ্য স্ট্যান্ডার্ড অ্যালোয়েন্স অফ দ্য ওয়াটার। মানে ধরুন একজন 60 কেজি যদি একজন মানুষের ওজন হয়, তাহলে তার সাধারণত স্বাভাবিকভাবে তার জলের চাহিদা মেটাতে যদি 2.5 লিটার 2.4 লিটার্স মতো জল যদি খান, মানে 2.5 লিটার মতো জল যদি উনি খান, তাহলে সেটা ওনার জন্য পরিমিত। এইবার খুব বেশি জল খাওয়াকে কিডনির জন্য ভালো। অনেকের ধারণা আছে যে প্রচুর জল খেলে কিডনি ফ্লাশ হয়ে যায়। ব্যাপারটা কিন্তু আদতেও তার ঠিক নয়। তার কারণ এই যে আমাদের কিডনি যে ফাংশন করে, তার একটা অসমো রেগুলেটরি মেকানিজম রয়েছে, যেই ক্ষেত্রে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ফ্লুইড ইজ ইম্পর্টেন্ট টু মেনটেন দ্য অসমোলিক ড্র্যাগ। যদি খুব বেশি জল খাই, তাহলে কিডনির এই অসমো রেগুলেটরি মেকানিজমটা হ্যাম্পার্ড হয়, দ্যাট ইজ হার্মফুল ফর দ্য কিডনি। মানে স্বাভাবিকভাবে বুঝলে অত কঠিন বোঝার দরকার নেই। স্বাভাবিকভাবে যদি বোঝা যায়, যদি আমরা খুব বেশি জল খাই, তাহলে সেই জলকে কিডনিকে হ্যান্ডেল করতে হবে, সুতরাং ওর ওয়ার্ক প্রেশার বাড়বে। আর যদি খুব কম জল খাই, তাহলেও কিডনিকে কিন্তু ওয়াটার কনজার্ভ করতে হয়, যাতে শরীরে জলের মাত্রা ঠিক থাকে, তাতেও কিন্তু কিডনির ওয়ার্ক প্রেশার বাড়ে। হেন্সফোর্থ পরিমিত ওয়াটার, যেটা একটা অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে 40 ml পার কেজি বডি ওয়েট, সেটা যদি কেউ কনজিউম করে, তাহলেই সেটা তার জন্য একদম ঠিকঠাক। ক্রনিক কিডনি ডিজিজ একটা ব্যাপক আকারে আমাদের সোসাইটিতে রয়েছে। আমরা একটা কোনো গিভেন পয়েন্টে কতজন কোনো একটা অসুখে ভুগছে, সেটাকে আমরা প্রিভ্যালেন্স বলি। তো সেই পরিসংখ্যান দেখলে প্রত্যেক 10 জন মানুষের মধ্যে একজন ক্রনিক কিডনি ডিজিজে ভুগছেন। তাহলে ধরে নিন, ভারতবর্ষের জনসংখ্যা যদি 1.4 বিলিয়ন হয়, তাহলে 1:10 পিপল ইজ সাফারিং ফ্রম ক্রনিক কিডনি ডিজিজ। সুতরাং ক্রনিক কিডনি ডিজিজ কিন্তু একটা হিউজ, একটা ব্যাপক, একটা একটা হেলথ কেয়ার বার্ডেন ফর দ্য সোসাইটি।
ক্রনিক কিডনি ডিজিজ সাইলেন্ট থাকে, সেই জন্য আমরা বুঝতে পারি না। ক্রনিক কিডনি ডিজিজ খুব স্লোলি প্রোগ্রেস করে বলে আমরা সময়ে সেই অসুখটাকে ডায়াগনোসিস করতে পারি না, তার জন্য যা করণীয় সেটা করতে পারি না। আর এই বাড়তে বাড়তে যখন ক্রনিক কিডনি ডিজিজ একটু অ্যাডভান্স স্টেজে পৌঁছে যায়, তখন ইট বিকামস ভেরি ডেঞ্জারাস, ইট বিকামস ভেরি চ্যালেঞ্জিং ফর দ্য ম্যানেজমেন্ট পার্সপেক্টিভ থেকে। এবং এটাতে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে প্রচুর মানুষের প্রাণঘাতী ঘটে। সেই জন্য ক্রনিক কিডনি ডিজিজ যেহেতু শুরুতে কোনো সিমটম থাকে না, আমাদের উচিত একটা গণসচেতনতা তৈরি করা, যাতে কিনা মানুষ ক্রনিক কিডনি ডিজিজ আছে কিনা এই ব্যাপারটা অনেক শুরুতেই বিভিন্ন রকম টেস্ট করে সেটাকে আইডেন্টিফাই করতে পারে। খুব সিম্পল, একটা ইউরিনের প্রোটিন টেস্ট, ব্লাডের একটা ক্রিয়াটিন টেস্ট করলে আমরা বুঝতে পারি যে আমাদের কিডনি সুস্থ আছে কিনা। কিন্তু এই টেস্টটা যদি সময় না করা হয়, যদি এই টেস্টটা আমরা অনেক দেরি করে করি, তখন কিডনির অসুখটা অনেকটা বাড়াবাড়ি হয়ে যায়। সেই সময় হয়তো আমরা অসুখটাকে রিভার্ট করতে পারি না, বা তার ট্রিটমেন্ট যেগুলো সেগুলো খুব কমপ্লিকেটেড, কস্ট ওয়াইজ ইট ইজ নট ম্যানেজেবল বাই কমন পিপল। আর এন্ড-স্টেজ কিডনি ডিজিজে ইভেন ইফ ইউ হ্যাভ এ লট অফ মানি রিসোর্স, তার ট্রিটমেন্ট সবসময় আশানুরূপ নয়। সেই কারণে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সামাজিক সচেতনতা রিগার্ডিং ক্রনিক কিডনি ডিজিজ বাড়ানো, যাতে আর্লি স্টেজে আমরা অসুখটাকে ধরতে পারি এবং এটার প্রোগ্রেশনকে প্রিভেন্ট করতে পারি। কিডনির সিস্টেম সম্পর্কে আমি দুটো জিনিস বলবো, যে কিডনির সিস্টেম বিভিন্ন রকম ধরন আছে। কিছু কিছু কিডনির সিস্ট হয় যেটা বয়স বাড়ার সাথে সাথে দীর্ঘদিন ক্রনিক কিডনি ডিজিজ থাকার জন্য আসে। সেই সিস্টটা খুব একটা গুরুত্বপূর্ণ কিছু নয়। আমরা সহজভাবে একজন রুগীর যে সিস্ট নিয়ে যে চিন্তা, সেটাকে কাটানোর জন্য বলি এটা কিডনির আছে। কিন্তু এর পাশাপাশি একটা জিনিস মনে রাখা দরকার, যে কিছু কিছু জিন ঘটিত অসুখের জন্য কিডনিতে সিস্ট হয়, যেটাকে আমরা অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ বলি, যাতে কিডনির পুরো প্যারেনকাইমাটাই, মানে কিডনির যে সম্পূর্ণ ফাংশনাল টিস্যু, সেটাই পুরো রিপ্লেসড হয়ে যায় মাল্টিপল সিস্ট দিয়ে। এইটা কিন্তু খুব মারাত্মক ব্যাধি। কিন্তু এই অসুখটা যেহেতু জেনেটিক অসুখ, এটা ইউজুয়ালি ফ্যামিলিতে রান করে। বাবা বা মার কারো অসুখটা থাকলে তবেই সন্তানদের হয়। এবং এই অসুখটাতে দেখা যায় 30, 40, 50 বছর বয়সের পর থেকে কিডনির টোটাল ফাংশনাল প্যারেনকাইমার সংখ্যা এত কমে যায়, পুরোটাই সিস্ট দিয়ে রিপ্লেসড হয়ে যায়। আলটিমেটলি একজন মানুষের অ্যাডভান্স রেনাল ফেলিয়ার হয়। এবং সত্যি কথা বলতে কি দুঃখের বিষয়, এর কোনো চিকিৎসাও নেই যে ওষুধ দিয়ে এই সিস্টের মানে তৈরি হওয়া বা সিস্টের প্রবণতাকে আমরা আটকাতে পারি। এদের ক্ষেত্রে অ্যাডভান্স রেনাল ফেলিয়ার হলে ডায়ালিসিস বা ট্রান্সপ্লান্ট ছাড়া কোনো গতি নেই। সুতরাং সিস্ট দুটো ধরনের হয়। একটা দুটো কর্টিক্যাল সিস্ট যেটা কিডনির সারফেসে এসছে, সেটার জন্য বিন্দুমাত্র চিন্তা করার দরকার নেই। কিন্তু যে সিস্টিক কিডনি ডিজিজ ফ্যামিলিতে আছে, বাবা মার ছিল, সন্তানের মধ্যে এলো, এবং যেখানে মাল্টিপল সিস্ট, কিডনির মেডালা, কর্টেক্স, সমস্ত মানে কিডনি স্ট্রাকচারের প্রত্যেকটা অঙ্গের মধ্যে যে যখন এই সিস্ট দেখা দেয়, সেটাই হচ্ছে অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। এই অসুখটা কিন্তু ভালো নয়। এই অসুখটার বেসিক্যালি মেডিকেল ট্রিটমেন্ট কিছু নেই, এবং এটা খুব দ্রুত রেনাল ফেলিয়ার দিকে যায়। তাদের ক্ষেত্রে আমাদেরকে ট্রান্সপ্লান্ট করতে হয়। তবে পরিসংখ্যানগত দিয়ে যদি দেখি, যদি 100টা আল্ট্রাসাউন্ডে কিডনি সিস্ট ডিটেক্টেড হয়, 2 to 3% হচ্ছে এডিপিকেডি, মানে অটোজোমাল ডমিনেন্ট পলিসিস্টিক কিডনি ডিজিজ। 98 to 99% কিডনি সিস্ট কিন্তু এই বিনাইন রেনাল সিস্ট, যার জন্য চিন্তা করার কিছু নেই। সুতরাং একটা কিডনিতে সিস্ট ধরা পড়লো বা দুটো সিস্ট ধরা পড়লো, তাতেই আপনার পলিসিস্টিক কিডনি ডিজিজ হয়ে গেছে এরকম ভাববার কোনো কারণ নেই। চিন্তা না করাই ভালো। কিন্তু যদি অসংখ্য সিস্ট দেখা যায়, কিডনির টিস্যুটাকে সিস্টে ঢেকে গেছে, কিডনিটাকে আমরা দেখতেই পাচ্ছি না, এরকম কন্ডিশন হলে আমাদের এডিপিকেডির কথা ভাবা উচিত। সেটা খুব গুরুতর অসুখ। এটা পুরোটাই গুজব। মানে পেট থেকে কিডনিতে কোনো সিস্ট হয়, এটা একদম কোনো সত্য কথা না, এটা একদম পুরো গুজব। বিশেষ করে ধরুন সে পেট ডগ হোক, পেট ক্যাট হোক বা হোয়াট এভার, রাদার দিস ইজ এ সাম কাইন্ড অফ, কী বলবো, একটা মানুষের বাড়িতে যদি পোষ্য থাকে, তার স্ট্রেস কম হয়। স্ট্রেস কম হলে তার হাইপার টেনশন কম হয়। রাদার ইট ইজ প্রোটেক্টিভ ফর দ্য কিডনি ডিজিজ। পোষ্যর সঙ্গে কিডনির অসুখের কোনো ডিরেক্ট সম্পর্ক কিছু নেই। বেসিক্যালি কিডনি স্টোন হওয়ার পেছনে 3টে কারণ থাকে। একটা জেনেটিক কারণ, একটা থাকে এন্ডোক্রিন ডিসঅর্ডার্স, মানে আমাদের শরীরের যে ক্যালসিয়াম, ফসফরাস, ভাইটামিন ডি মেটাবলিজমের যে প্রবলেম, তার থেকে হয়। আর থার্ড হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, মানে আপনি যে এনভায়রনমেন্টে কাজ করছেন সেখানটা যদি খুব হট ড্রাই এনভায়রনমেন্ট হয়, আপনার ডায়েটের ইনটেক অফ সল্ট, প্রোটিন এগুলো যদি খুব বেশি হয়, তাহলে স্টোন হবে। সুতরাং জেনেটিক ফ্যাক্টরটা তো অবভিয়াসলি জিনঘটিত অসুখ, এটা ফ্যামিলিতে রান করে, রেকারেন্স চান্সেস ভেরি হাই। এই স্টোন যাদের হয় তাদেরকে বারবার স্টোন
অসুখটাতে সে ভোগে, ব্যথা হয়, সার্জারি করতে হয়, কিছু মেডিকেল ট্রিটমেন্ট করে খুব একটা লাভ হয় না। যেই ক্ষেত্রে স্টোনটা হচ্ছে এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস, মানে ধরুন দেখা গেছে যারা বাস ড্রাইভার, যারা খুব ড্রাই এনভায়রনমেন্টে কাজ করছেন, বা যারা ধরুন মাইনে কাজ করছেন, অনেকক্ষণ জল খান না, এইরকম মানুষদের ক্ষেত্রে স্টোনের প্রাদুর্ভাব খুব বেশি। তাদের ক্ষেত্রে যে ফ্যাক্টরসগুলো লাইফস্টাইলে স্টোন করার জন্য দায়ী, সেগুলোকে সরালে সেটা ভালো হয়। আর একটা স্টোন কারণ যেটা হচ্ছে আমাদের ডায়েটারি ইরেগুলারিটিস বা এর জন্য হচ্ছে, এন্ডোক্রিন ডিসঅর্ডারের জন্য হচ্ছে, সেই পার্টগুলো যদি স্পেসিফিক ট্রিটমেন্ট করা যায় তাহলে কিন্তু স্টোন ট্রিটমেন্ট ভালো হয়। তবে স্টোনের দুটো ট্রিটমেন্ট হয়। যখন স্টোন কোনো একটা অ্যাকিউট কলিক, রেনাল কলিক তৈরি করে, তখন প্রচণ্ড রকম ব্যথা হয়, সেই ক্ষেত্রে আমাদের একটা ইমার্জেন্সি স্টোন রিমুভাল করতে হয়। ওয়ান্স উই ডু দিস, দেন উই নিড টু মানে ট্রিট দ্য পেশেন্ট ইন সাম ওয়ে, যাতে এই স্টোনের রেকারেন্স না হয়। তার মধ্যে কিছু ওষুধ আছে, কিছু লাইফস্টাইল আছে, কিছু ডায়েটারি হ্যাবিটস মেনটেন্যান্সের আছে। এই সমস্ত জিনিসগুলো যদি ঠিক করে মেনটেন করা যায় তাহলে সচরাচর স্টোনের রেকারেন্স থেকে বাঁচা যায়। আর স্টোন সম্পর্কে আর একটা জিনিসই খালি বলা, যে স্টোন থাকলে একটা নেফ্রোলজিস্ট বা ইউরোলজিস্টের কাছে ইমিডিয়েটলি পরামর্শ এই কারণে নেওয়া উচিত, বিকজ ইট ইজ এ সোর্স অফ ইনফেকশন ইন দ্য কিডনি, অ্যান্ড সেই ইনফেকশন থেকে কিন্তু অনেক সময় ভবিষ্যতে কিডনির অসুখ খুব বাড়াবাড়ি রকম হতে পারে। অ্যাকিউট রেনাল ফেলিওর থেকে রিকভার করে বলি তো তার নাম অ্যাকিউট। অন দ্য কন্ট্রারি ক্রনিক থেকে রিকভারিটা খুব একটা হয় না, ক্রনিককে কন্ট্রোলে রাখা যায়। কিন্তু অ্যাকিউট রেনাল ফেলিয়ার, যাতে একজন পেশেন্টের পুরোপুরি কিডনি কাজ করছে না, ডায়ালিসিস হচ্ছে, সেরকম মানুষ সম্পূর্ণ সুস্থ হতে পারে।